আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি অনলাইন শিক্ষা পরিবারে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমাদেরও দোয়া তোমাদের উপরে রইল। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। সবাই দেশের এই মহামারী সংক্রান্ত পরিস্থিতির ভিতরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। যার যার যে ধর্ম আছে সেটাকে। আমরা আংশিক ভগ্নাংশের উপর আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হায়ার ম্যাথ 2 অধ্যায়ের উপর আলোচনা হবে। প্রথমত আংশিক ভগ্নাংশের কিছু নিয়ম সম্পর্কে আমরা জানব। সহজে আংশিক ভগ্নাংশ করার পদ্ধতি। খুব সহজে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ সমাধান করতে পারি সে পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানব। সহজে আংশিক ভগ্নাংশ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা আংশিক ভগ্নাংশ পদ্ধতি সম্পর্কে জানব। একদম প্রথম যে রুলসগুলো, সেই রুলসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানানো হবে। তোমরা খুব যত্ন সহকারে এগুলো একটু নোট করার চেষ্টা করবে। আমি আশা করি যে এগুলো তোমাদের অনেক উপকার আসবে। তো ঠিক আছে, আমরা আংশিক ভগ্নাংশের করার পদ্ধতি সম্পর্কে জানি। 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে, আমাদের যে আংশিক ভগ্নাংশ যদি থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, এটা 1 নম্বর রুলস। যদি ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তবে প্রথমেই প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা, এগুলো 1 নম্বর রুলস। অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে, অপ্রকৃত সেটা আবার কেমন? অপ্রকৃত বলতে আমরা বুঝি x³ হচ্ছে x²। ভগ্নাংশের ক্ষেত্রে এরকম লবের ঘাত বেশি, হরে ঘাত কম। এক্ষেত্রে কিন্তু আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ঘাত দিয়ে কম্পেয়ার করি। ঘাত কোনটার ঘাত বেশি, এটাও ঘাত। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লবে ঘাত বেশি থাকবে, হরে ঘাত কম। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত অপ্রকৃত বলতে আমরা এটা বোঝাই। চলকের ঘাত, এক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে। চলকের ঘাত যেটা বেশি থাকে সেটাকেই নিয়ে আমরা ক্যালকুলেশন করি। আমরা এই হিসাব কিন্তু এখানে আসে না। 3/2 এটাও কিন্তু অপ্রকৃত। তো এটার অপ্রকৃত যে বেসিকটা আমরা জানি সেটা হচ্ছে লব বড় হর ছোট, তাই এটাকে আমরা অপ্রকৃত বলি। আর এটাকে বলি আমরা প্রকৃত। 2/3 এটাকে বলি আমরা প্রকৃত, এটাকে আমরা প্রকৃত বলি। আর এটাকে আমরা অপ্রকৃত বলি, এটাকে আমরা বলি অপ্রকৃত। তাহলে বেসিকটা যেটা জানলাম, অপ্রকৃত বলতে বোঝানো হয় লবে ঘাত বড় থাকে আর হরে ছোট থাকে। এটার উপরে আমাদের আংশিক ভগ্নাংশের প্রথম স্টেপের কাজ থাকবে। এই জন্য আমরা যেটা নোট লিখলাম, যদি ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ হয় তবে প্রথমেই প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ করার যে পদ্ধতি, তার 1 নম্বর নিয়ম হচ্ছে এটা। এরপর আমাদের যে আংশিক ভগ্নাংশ আমরা করব, এটা সবসময় বেসিক নিয়মটা হচ্ছে হরকে উৎপাদক করতে হবে। 2 নম্বর রুলসটা হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা 2 নম্বর নিয়ম। হরে একটা রাশি যদি থাকে, যেমন যদি উৎপাদক করা থাকে তাহলে তো করা লাগবে না, যেমন x² + 5x + 6, এটা হচ্ছে খুব সহজ একটা মিডল টার্ম ব্রেকের রাশি, আমরা জানি দ্বিঘাতের। তো এই পদটা দেখো যদি এরকম থাকে, হরে এরকম আছে, লবে মনে করো আছে 2x, শুধু এরকম আছে, তো এটা প্রকৃত অবস্থায় আছে। তাহলে এটাকে আর অপ্রকৃত তোমার করা লাগতেছে না, কারণ এটা অলরেডি প্রকৃত অবস্থায় আছে। কিন্তু দেখো হরে কিন্তু উৎপাদক আকারে নেই, তার মানে হরে কতগুলো উৎপাদক আছে এটার উপরে তোমার আংশিক ভগ্নাংশের পদ ডিপেন্ড করবে।
এজন্য তোমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে নোট, এটা হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এবার হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা হচ্ছে 2 নম্বরটা গেল। 3 নম্বরটা হচ্ছে হরে যতগুলো গুণনীয়ক থাকবে, যতগুলো গুণনীয়ক, হরে যতগুলো গুণনীয়ক থাকবে ঠিক ততগুলোই আংশিক ভগ্নাংশের পদ হবে। তাহলে হরে যতগুলো গুণনীয়ক থাকবে, যদি আমার হরে গুণনীয়ক থাকে 3টা, তাহলে পদ হবে 3টা। যদি হরে গুণনীয়ক থাকে, যেমন অনেক সময় এরকমও থাকে গুণনীয়ক, যেমন উপরে আছে মনে করো 2x, নিচে আছে x ইন্টু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, এরকম থাকতে পারে। তো দেখো এখানে 1টা, 2টা, 3টা, 4টা, মোট 4টা গুণনীয়ক আছে। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের পদ হবে কিন্তু 4টা। এই জন্য হরে গুণনীয়কগুলো বের করা খুবই জরুরি। আর অনেক সময় মনে হতে পারে যে এইগুলো নিয়ে পদ করতে হবে, এটা মনে হয় পদ লাগবে না, এরকম কিন্তু নয়। তবে আবার অনেক সময় যদি আমরা দেখি যে এই পদটার সাথে এই পদটা কেটে যাচ্ছে, তখন তো এটা কমে গেল, এটা বিশেষ খেয়াল রাখতে হবে। যদি এরকম কেটে যায় তখন শুধু এইগুলোই থেকে গেল, তখন এইগুলো পদ। কিন্তু মনে করো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তখন এক্স এক্স কাটা, কিন্তু এরকম কাটাকাটি করা যাবে না, সরাসরি উৎপাদকগুলো নিয়েই কাজ করতে হবে। বিষয়টা খেয়াল রাখবো, আমরা কাটাকাটি না করে উৎপাদকগুলো নিয়েই কাজ করার চেষ্টা করব। কাটাকাটি করলে প্রথমে করে নিব উৎপাদক করার আগেই আর কি। হরে যতগুলো গুণনীয়ক থাকবে ঠিক ততগুলো আংশিক ভগ্নাংশের পদ হবে। 4 নম্বর রুলস হচ্ছে, দেখো এখানে হরে গুণনীয়কের উপরে ডিপেন্ড করতেছে পদের সংখ্যা, পদ হবে ততগুলো। প্রত্যেকটি পদে হরে চলকের সরাসরি ঘাত যত হবে, প্রত্যেকটি হরে চলকের সরাসরি ঘাত যত, লবে ততগুলো পদ হবে। বিষয়টা কেমন? মনে করো একটা আংশিক ভগ্নাংশের, এটার উপর আমি অঙ্ক করাবো তোমাদের, নোটগুলো লিখে নিলে। মনে করো একটা আংশিক ভগ্নাংশ এরকম আছে, উপরে কিছুই নাই, এখানে মান লিখবো আমরা। তো এখানে আছে মনে করো এক্স স্কোয়ার প্লাস 3, তার হোল স্কোয়ার আছে। তো এই হোল স্কোয়ারের ডিপেন্ড এর উপরে পড়বে না, চলকের সরাসরি ঘাত কত, তার মানে 2। যদি এখানে 2 থাকে তাহলে এখানে আমরা যদি অজানা মান ধরি, যদি সি, তাহলে লিখবো সি এক্স প্লাস হচ্ছে ডি। তার মানে যেখানে যে ঘাতটা থাকবে, যদি এক্স কিউব থাকে, এরকম যদি থাকে, এটা না থেকে যদি এরকম থাকে যে এক্স কিউব প্লাস 3 বা হোল স্কোয়ার কিছুটা থাকলো, আমি এখানে দেখবো আমার মাত্রাটা কত। যদি 3 থাকে তখন আমরা লিখবো এখানে সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস হচ্ছে ই। এই বেসিকগুলো আমরা অনেকে জানি না, আমাদের কাছে একদমই অজানা, আমরা সেট করতে পারি না, কিভাবে শুরু করতে হয় সেগুলো জানি না, বা অনেক সময় ভুলে যেতে পারি। এজন্য এদিকে এটা হচ্ছে আমাদের যে পদগুলো স্টেপ বাই স্টেপ বলা হলো, কি ধরনের পদ আসবে, কেমন ভাবে পদগুলো আসবে, এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই আর কি। আর উৎপাদকে যদি বিশ্লেষণ করা না যায় তাহলে আংশিক ভগ্নাংশে কি করব? তখন সেটাকে ভগ্নাংশ তো করাই যাবে না, আংশিক ভগ্নাংশে রূপান্তর করার প্রশ্নই আসে না। আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা আমার বলা উচিত ছিল, সেটা আমি বলিনি। কোনো ভগ্নাংশকে যদি 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত প্রত্যেকটিকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তার মানে যদি হরকে উৎপাদকে বিশ্লেষণ করা না যায় তাহলে তোমার আংশিক ভগ্নাংশ করা লাগবে না,
তার মানে সেই অংশের আংশিক ভগ্নাংশ হবে না, এক কথায় উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করা গেলে আংশিক ভগ্নাংশ হয়, তার মানে হচ্ছে এমন রাশি তোমার দেওয়া থাকবে তোমার সলভ করার জন্য যে রাশিটাকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, এটা তুমি নিশ্চিত। করা যাবে না এমন কোন রাশি তোমার হরে উৎপাদকে দেওয়া থাকবে না, এটাও তুমি নিশ্চিত। এই জন্য আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে যে আমার কোন রাশিগুলো আমি হরে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে এমন রাশি আমার হরে দেওয়া থাকবে যে রাশিগুলোর অবশ্যই উৎপাদক করার সুযোগ আছে, এটা আমার অবশ্যই মনে রাখতে হবে। তা আমি লিখেছি যে প্রত্যেকটি পদে হরে চলকের সরাসরি ঘাত যত, লবের ততগুলো আংশিক ভগ্নাংশের পদ হবে। এই নোটের পরেই আজকে আমি ক্লাস নিব, তো ক্লাসের ক্ষেত্রে আরো বেশি ইজি হয়ে যাবে বিষয়গুলো, যে নোট নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপরে ক্লাসেও আমরা জেনে যাব যে কি কি বিষয়গুলো। এরপরে আমরা অলরেডি আংশিক ভগ্নাংশের পদ তৈরি করে ফেলেছি এবং লবের কতগুলো পদ হবে সেটাও তৈরি করে ফেলেছি। এবার দুই পদের সমাধান করতে হয় সহগ সমীকৃত করে এবং চলকের স্বাধীন মানের জন্য অজানা পদগুলোর মান নির্ণয় করতে হবে, মানে ধ্রুবক পদ যে মানগুলো আমি ধরে নিয়েছিলাম। চলকের নির্দিষ্ট কিছু মান বসিয়ে অথবা সহগ সমীকৃত করে চলকের কিছু নির্দিষ্ট মান, তার মানে কিন্তু তুমি ইচ্ছা করলে যে কোনো মান নিতে পারো না। চলো যে তুমি যে ভ্যানিশ করবা সেই ভ্যানিশের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট মান থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে মানগুলো কেমন আসে বা কিভাবে আসে। যেমন আমি যদি এখন বোঝাই যে আমি a ইন্টু এখানে নিলাম x প্লাস 1 প্লাস bx ইন্টু x মাইনাস 3 প্লাস cx, এরকম একটা রাশি আছে, এ পাশে কিছু না কিছু আছে, মনে করো x স্কোয়ার প্লাস 1 এ পাশে আছে, এলো অবেদ মান। তো সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমার এক্ষেত্রে যেটা হয় এই এর মানটা বের করার জন্য আমার কিন্তু কোনো স্বাধীন মান নেওয়ার সুযোগ নেই, যে আমি যা ইচ্ছা সেরকম কোনো মান নিলাম, এরকম কোনো সুযোগ কিন্তু নাই। আমাকে দেখতে হবে যে আমি এর মান বের করতে চাই, তাহলে এই দুটো পদ x এর এমন কোন মানটা আছে যে এই দুটো পদকে ভ্যানিশ করা যায় বা দুটো পদ ধরে জিরো হয়ে যায়, এটা আমাকে চিন্তা করতে হবে। তো আমরা দেখতেছি যে x এর সঙ্গে এই মানটা গুণ আকারে আছে এবং x এর সাথে c সংখ্যাটাও, মানে এরা কিন্তু ধ্রুবক মান, ধ্রুবক পদ, এই যে b a c এরাও সবসময় ধ্রুবক থাকবে। আমাকে খেয়াল করতে হবে যে x এর এমন কোন মান আসে যে মানটা বসালে এই b যে রাশিটা এবং c যে রাশিটা, এই দুটো রাশি ভ্যানিশ হয়ে যাবে, মানে ফলাফল জিরো হয়ে যাবে, আর শুধুমাত্র এই রাশির মানটা পাওয়া যাবে। তো দেখো x এর মান যদি আমরা এখানে জিরো বসাই এবং এখানে যদি জিরো বসে, তাহলে এই পদ এবং এই পদ শূন্য হয়ে যাচ্ছে, এখান থেকে শুধু এর মানটা পাওয়া যাচ্ছে এবং এই পাশে মনে করো প্লাস 1 ছিল, তাহলে একটা মান পাওয়া যাচ্ছে। এই জন্য নোটটা হচ্ছে এরকম, চলকের নির্দিষ্ট কিছু মান বসিয়ে, নির্দিষ্ট মানে বুঝতেই পারছি সেটা আবার কি, মান বসিয়ে অথবা সহগ সমীকৃত করে। এই সহগ সমীকৃত শব্দের অর্থ হচ্ছে একই ঘাতের পদগুলোকে আলাদা আলাদা ভাবে লিখে। যেমন এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ারের কোনো পদ আমরা এখানে তৈরি করিনি, এখানে যদি এক্স আছে তাহলে এক্স স্কোয়ারের পদগুলো, যেমন যদি আমি এখন গুণ করে দিই তাহলে কিন্তু এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স স্কোয়ারের পদগুলো এই পাশে এক্স স্কোয়ারের পদের সাথে আলাদা হবে। যেমন আমি যদি গুণ করে দিই তাহলে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ারটা পদ হবে, সেটা কেমন হবে, মনে করো এক্স প্লাস হচ্ছে এ হবে প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 3bx হবে প্লাস cx হবে। তাহলে এই পাশে আমার এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এই এক্স সহগ সমীকৃত বেসিকটা বোঝাচ্ছি, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 এই পদের সাথে শুধু এই পদটা যাবে, এর মানে হচ্ছে এই এক্স স্কোয়ার যখন কেটে যায় তখন এখানে থাকে 1, তাহলে বি ইকুয়াল লিখবো হচ্ছে আমরা 1। এইবার দেখো এখানে এক্স এর পদ আছে এই একটা, এখানে এক্স এর পদ আছে এই একটা, আর এখানে এক্স এর পদ, সবগুলো পদ থেকে আমাকে এক্স কে কমন নিতে হবে। তাহলে কমন নিলে আমরা তখন পাবো a প্লাস a মাইনাস 3b প্লাস পাবো c। এক্স এগুলোকে আমি যদি কমন নিই এগুলো পদ থেকে একটা, তখন সেই পদের কোনো মান কিন্তু এই পাশে নেই, এক্স এর কোনো মান এই পাশে নেই, তখন এই মানগুলো ইকুয়াল, তার মানে এক্স এর মান যেহেতু এখানে আছে, এক্স এর একটা সহগ আছে এখানে, কিন্তু এই পাশে এক্স এর কোনো সহগ নেই, তার মানে এই পাশে এক্স আছে, ছিল 0, তখন এই মানটা ইকুয়াল আমরা লিখি হচ্ছে 0। এক্স এর সহগ যেহেতু নেই, এখানে এক্স স্কোয়ার আর প্লাস 1 আছে, তখন এই সহগটা ইকুয়াল লিখি 0। এবার 1 কোন কাজে লাগবে, তাহলে 1 ধ্রুবক পদ কে ছিল, ধ্রুবক পদ একাই ছিল, তাহলে এই ইকুয়াল 1 হবে। যাই হোক, এটা আমি তোমাদের প্রাথমিক ধারণা দিচ্ছিলাম, এরপরে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তাহলে আমরা যে নোটটা লিখেছি, চলকের নির্দিষ্ট কিছু মান বসিয়ে অথবা সহগ সমীকৃত করে
ধ্রুবক পদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি আংশিক ভগ্নাংশ শেখানোর জন্য কয়েকটা পদ্ধতির কথা এখানে আলোচনা করেছি। পদ্ধতিগুলো হচ্ছে, 1 নম্বর পদ্ধতি ছিল যে যদি ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ হয় তবে প্রথমে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। 2 নম্বর ভগ্নাংশটা হচ্ছে হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে হরটা থাকে সে হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা বাধ্যতামূলক। 3 নম্বরটা হচ্ছে হরে যতগুলো গুণনীয়ক থাকবে ঠিক ততগুলো আংশিক ভগ্নাংশের পদ হবে, এটা 3 নম্বর শর্ত ছিল। 4 নম্বরটা হচ্ছে প্রত্যেকটি পদে হরে চলকের সরাসরি ঘাত যত, লবে ততগুলোই পদ হবে। আর 5 নম্বরটা হচ্ছে চলকের নির্দিষ্ট কিছু মান বসিয়ে অথবা সহগ সমীকৃত করে ধ্রুবক পদের মান নির্ণয় করতে হবে। তাহলে এই হলো বেসিক নোটগুলো ছিল। আংশিক ভগ্নাংশের অঙ্ক যত জটিলই হোক না কেন এর মাধ্যমে আমরা সকল অঙ্ক সমাধান করতে পারি। দুটো এক্সেপশনাল নোট আছে, সেই নোট দুটো এখন আমি বলবো। যে যদি সমমাত্রিক থাকে সেটা কেমন, মনে করো এখানেও আছে তোমার 2x আর এখানেও আছে তোমার হচ্ছে 3x + 1, এরকম যদি কোনো রাশি থাকে, বা এখানে আছে মনে করো 2x² আর এখানে আছে x ইন্টু, যেহেতু এখানে একে আংশিক ভগ্নাংশ করা যাচ্ছে না সেক্ষেত্রে এটা উৎপাদক করা না গেলে আবার আংশিক ভগ্নাংশ করা যায় না। এবার দেখো উৎপাদক আছে, দুটো পদ আছে এক্ষেত্রে, তাহলে উৎপাদক হয়েছে আর এক্ষেত্রে দ্বিঘাত আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন প্রশ্ন করতে পারো স্যার x কেটে দিলে তো x হয়ে যায়, এরকম কোনো সুযোগ নেই। সুযোগটা এরকম কাটা যাবে না, আংশিক ভগ্নাংশে এরকম কাটাকাটি করা যাবে না। এখন দেখো সমমাত্রিক, এখানে x এর ঘাতও 2, এখানে দেখো x গুণ করলে x এর ঘাতও দেখো x² হয়ে যাচ্ছে। এবার এখানে x এর ঘাত হচ্ছে 3, x² এর ঘাত 3 আর এখানে x এর ঘাত 2। যদি এরকম এখানে মনে করো 2 নেই, শুধু x² আছে, আর একটু সহজ করে বোঝাই তোমাদের। এখানে x² আছে আর এখানে x² এর যে মানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি গুণ করি আমি তাহলে উপরে হয় x² আর নিচে গুণ করলে হয় হচ্ছে 3x² প্লাস হচ্ছে x। এরকম যদি কোনো বেসিক আমাদের কোনো অঙ্ক যদি আমরা ফেস করে থাকি তখন কি কাজটা করতে হবে? এখন স্যারের কাছে প্রশ্ন, স্যার তখন আমি কি করব? তখন এরকম ভাবে কি করতে হবে? যদি এরকম যদি কোনো মান আমরা পেয়ে থাকি, এরকম কোনো সিচুয়েশন যদি আমাদের হয়ে থাকে, তখন দেখতে হবে যে আমার x এর সহগ কত হচ্ছে, x² এর সহগ। তাহলে এখানে x² এর সহগ হচ্ছে দেখো 3 আর এখানে x² এর সহগ হচ্ছে 1। তো এরকম কোনো সিচুয়েশন যদি অঙ্ক হয়ে থাকে তখন তোমাকে লিখতে হবে 1/3 প্লাস দিয়ে এবার পদগুলো লিখতে হবে, সেই পদগুলো এখানে যে পদগুলো তুমি পেয়েছিলে সেই পদগুলো। তার মানে হচ্ছে আমরা যেটা শিখলাম, যদি সমমাত্রিক হয় তাহলে আমরা যে নোটটা জানি যে সমমাত্রিকের ক্ষেত্রে আমাদের কি করতে হয়। এখানে আমাদের কিছু অঙ্ক আছে, বইতে স্টেপ বাই স্টেপ কিছু অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমাদের উদাহরণ 26 দেখো সমমাত্রিক দেওয়া আছে 2x³ - x - 1 x - 2 x - 3, এরকম যদি থাকে, আমি আবারও বলি অঙ্কটা কেমন আছে, যে এখানে আছে 2x³ আর নিচে আছে x - 1, এরপর আছে x - 2, এরপর আছে x - 3, এরকম আছে। এখন এই আংশিক ভগ্নাংশটা আমি কিভাবে উপস্থাপন করব? সমমাত্রিকের বেসিকটা একটু ক্লিয়ার করার দরকার। তাহলে এখানে x x, শিক্ষার্থীরা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে দেখো, যদি তুমি এই x এবং এই x, এই তিনটা x যদি তুমি গুণ করো তাহলে দেখো নিচে তুমি কিন্তু পাবে x³ আর উপরে আছে তোমার 2x³। তখন এই x³ যদি x³ কেটে যায় তখন এই x³ এর কোনো সহগ কিন্তু নিচে কোনোভাবেই তৈরি হচ্ছে না, কিন্তু উপরে x³ এর একটা সহগ তৈরি হচ্ছে 2। তখন তোমাকে অবশ্যই লিখতে হবে 2 প্লাস এই যে কনস্ট্যান্ট যে মানটা ছিল, এই যে সর্বোচ্চ ঘাতে যে সহগটা ছিল 2 প্লাস এবার নিচের পদগুলো, নিচে কয়টা পদ আছে আমাদের? 2 প্লাস নিচে প্রথম পদ x - 1, দ্বিতীয় পদ ছিল x - 2 আর তৃতীয় পদ ছিল x - 3। এভাবে তোমার পদ সাজাতে হবে। এরপরে তোমরা বুঝতেইছো এখানে x এর ঘাত আছে 1, তাহলে এখানে একটা পদ হবে, x এর ঘাত 1 এখানে আরেকটা পদ হবে, x এর ঘাত 1 এখানে আরেকটা পদ হবে। এই হলো বিষয়গুলো। এখন যদি মনে করো যে স্যার এই 2টা কিন্তু নেই, এখন আমি একটু আরেকটু ভাবে বোঝাই, আরেকটু বেসিকটা ক্লিয়ার করি। স্যার ওই 2টা আমাদের নেই, 2 কোথায় আছে? ঠিক এই লাস্টের পদে গিয়ে এখানে একটা 2 আছে। আমরা ভালো করে খেয়াল করব, এই উপরে শুধু x³ আছে আর এখানে আছে x আর এখানে আছে 2x। এই 3x গুণ করলে এই x 3x গুণ করলে আমরা এখন দেখতেছি 2x³ হচ্ছে, আর উপরে আছে x³। তার মানে ফলাফল দাঁড়াচ্ছে উপরে x³ আর নিচে আছে 2x³। এই x³ যখন কেটে যাবে তখন হবে 1/2। তখন আমাকে শুরু করতে হবে 1/2 দিয়ে, তখন আমাকে 1/2 দিয়ে শুরু করতে হবে।
খেয়াল করব আমরা বিশেষ গুরুত্ব সহকারে যে তখন আমি কি দিয়ে শুরু করব। এই হলো বেসিকটা। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তোমাদের সেটা হচ্ছে এখানে এক্স এর যে গুণগুলো আছে এই গুণগুলো করলে কি ধরনের ফলাফল আসে সেই মানটা, যে 1/2 কখন লিখবো আর শুধু 2 কখন লিখবো। এখন স্যারের কাছে প্রশ্ন, স্যার শুধু 1 কখন লেখা হয়, যখন 1 কখন লিখবো। এবার মনে করো এখানে কেউ নাই, খেয়াল করো ভালো করে, এখানেও কেউ নাই, উপরে কেউ নাই, আমার বিষয়টা খেয়াল করি খুব গুরুত্ব সহকারে। এবার দেখো উপরে এক্স কিউব আর নিচে এক্স এক্স এক্স, এই তিনটা এক্স যদি আমি এখন গুণ করি, এই তিনটা এক্স যদি আমরা এখন গুণ সম্পর্ক তৈরি করি, তাহলে উপরে হচ্ছে আমাদের এক্স কিউব আর নিচে হচ্ছে আমাদের এক্স কিউব। তাহলে এক্স কিউব গুণ যদি আমরা কাটাকাটি করি তাহলে কোনো মান থাকে না, তখন আমরা অন প্লাস দিয়ে শুরু করি। অন প্লাস, এখন প্রসেসর প্লাস দিব না মাইনাস দিব স্যারের কাছে। এবার সেকেন্ড প্রশ্ন, প্লাস তো অবশ্যই দিব, কারণ আংশিক ভগ্নাংশের সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে কোনো ভগ্ন অংশকে যদি 2 বা ততোধিক ভগ্ন অংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, তার মানে অবশ্যই তোমার যোগফল এখানে প্লাস চিহ্ন আসতেই হবে। পদ যখন তুমি সাজাবে তখন কিন্তু কোনো মাইনাস চিহ্ন এখানে দেওয়ার সুযোগ নেই তোমার, তখন তুমি লিখবে 1 প্লাস, প্রথম মানটা ছিল x প্লাস 1, সরি x মাইনাস 1 ছিল, তারপরে ছিল হচ্ছে প্লাস x মাইনাস 2 ছিল, তারপরে ছিল প্লাস x মাইনাস 3। এবার উপরে তোমার যেটা a b c যেভাবে আসুক না কেন আসতেই পারে। তাহলে আমরা এত সময় ধরে শিখলাম যদি সমমাত্রিক থাকে বা যদি চলকের ঘাতের সাথে কোনো সহগ থাকে তখন আমরা কি করব। তাহলে সে নোটটা একটু লিখে নেব, সমমাত্রিকের ক্ষেত্রে কোন নোটটা লেখা যায়। লব ও হর যদি সমমাত্রিক হয়, লব ও হর যদি সমমাত্রিক হয় তবে সর্বোচ্চ মাত্রার ভাগফলের সহগ মানটি লিখে আংশিক ভগ্নাংশের পরের পদগুলো লিখব। পরের পদগুলো লিখতে হবে। এটা হচ্ছে আমাদের শেষ নোট। এই নোটটার মাধ্যমে আংশিক ভগ্নাংশের সকল তথ্যগুলো আমরা উপস্থাপন করলাম। এখানে যেটা দেখানো হলো মাত্রই 1/2 1/3 বা শুধু 2 বা শুধু 3, এগুলো খুবই সিম্পল বেসিক। আমি যেটা দেখালাম এটা বের করে নিতে হবে, বের করে নিয়ে নিজের মতো করে বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো বের করে নিয়ে সেই মানটাকে উপস্থাপন করে লিখতে হবে। তো আমরা এখন আমাদের কিছু অঙ্ক শেখা দরকার, যার মাধ্যমে আমরা আমাদের বেসিকগুলো ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। যেমন তোমাদের বইয়ের কিছু অঙ্কের কথা না বললেই নয়। 57 পৃষ্ঠা দেখো, উদাহরণ 25-এ আছে 1 প্লাস দিয়ে লিখেছে। এই 1টা কোথা থেকে আসলো অনেক শিক্ষার্থী আমরা জানি না যে 1টা কোথা থেকে আসলো। দেখো তোমাদের বইয়ে 57 পৃষ্ঠায় প্রথম উদাহরণ 25 নম্বরে একটা অঙ্ক আছে, সেখানে 1 প্লাস দিয়ে লেখা হয়েছে। এই 1 প্লাসের বেসিকটা আমরা অনেকেই জানি না, আমাদের অজানা থেকে যায়, অনেকে মুখস্থ করে লিখে তাই লিখতে হয়, এরকম কিন্তু নয়। দেখো উপরে যে এক্স এক্স গুণ আছে, এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর নিচে এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেলে কিন্তু 1 থাকে, ওই সেই 1 প্লাস দিয়ে লেখা হয়েছে। এর পরের পৃষ্ঠায় 26 নম্বর অঙ্কে দেখো লিখেছে 2x কিউব লবে আছে, আর নিচে 3টা এক্স গুণ করে এক্স 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 গুণ করলে হয় এক্স কিউব। এক্স কিউব কেটে গেলে থাকে দেখো 2, তাই ওটাকে 2 প্লাস দিয়ে লেখা হয়েছে। এখন যদি ওই উপরে 2 না থেকে যদি নিচে 2 থাকতো তাহলে 1/2 প্লাস দিয়ে আমরা লিখতাম, বা যদি নিচে 3 থাকতো তাহলে 1/3 প্লাস দিয়ে আমরা লিখতাম।
এটার উপরে আমি মানে অনেকটা সময় তোমাদের সাথে লেকচার দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আশা করবো যে এই বেসিকগুলো তোমাদের এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমরা এখন কিছু অঙ্ক শিখবো আমাদের বইয়ের ক্লাসের কিছু মানে বইয়ের অধ্যায়ের অঙ্ক, তাহলে আমাদের বেশ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে 11 খ নাম্বার, সহজটা দিয়ে শুরু করি এবং আমরা দুটো অঙ্ক শিখবো আজকে আংশিক ভগ্নাংশের। দুটো অঙ্ক শেখার মাধ্যমে আমি আশা করি যে আংশিক ভগ্নাংশের সকল বেসিক ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা 11 খ নম্বর অঙ্কটা শিখবো। আমি আশা করি যে তোমরা সবাই তুলে ফেলবে যে 11 খ নম্বর অঙ্কটা আমি করার আগেই বিসমিল্লাহির রহমানির রহিম। 11 খ অঙ্কটা আমাদের আছে x + 2 বাই হচ্ছে x² - 7x + 12। এখানে x + 2 আছে আর নিচে এই মানটা দেওয়া আছে। প্রথম যে কাজটা দেখো, এখানে প্রকৃত না অপ্রকৃত আছে এটা তোমাকে আগে জাজ করতে হবে। তুমি দেখতেছো এটা প্রকৃত আছে, কেন? এখানে x এর ঘাত হচ্ছে 1 আর এখানে x এর ঘাত হচ্ছে 2, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, এখানে x এর ঘাত হচ্ছে 1 আর নিচে x এর ঘাত 2, তাহলে প্রথম শর্ত গেল, প্রকৃত ভগ্নাংশ আছে। 2 নম্বর তথ্যটা হচ্ছে, 2 নম্বর তথ্য হচ্ছে আমাদের এখানে হরকে উৎপাদকে করা আছে না নেই, তাহলে হর উৎপাদকে করা আছে না নেই সেটাকে দেখতে হবে। তো দেখতেছি এখানে হর উৎপাদকে করা নেই, তাহলে আগে হরকে উৎপাদক করতে হবে। তো তুমি একে আলাদা করে নিয়েও করতে পারো বা একবারে তুমি এখানে স্টেপ বাই স্টেপ লিখেও করতে পারো। x + 2 বাই, একে যদি আমরা একবারে করে 3 × 4 = 12, x² - 4x - 3x + 12। তো তোমরা সবাই জানো যে খুব সহজ একটা রাশি ছিল। এখন এখানে করলে যেটা দাঁড়াচ্ছে, x কমন নিলে হয় x - 4 আর -3 কমন নিলে হয় x - 4। যদি কেউ একবারে এই লাইনটা লিখতে চাও, x + 2 বাই হচ্ছে x - 4 আগে কমন নিলাম, থেকে যাচ্ছে x - 3। যদি কেউ মনে করো স্যার এই লাইন থেকে আমি এই লাইনটা লিখবো, মাঝখানের লাইনটা লিখবো না, তাও করা যাবে, সমস্যা নেই। তাহলে আমি প্রথম যে কাজটা করলাম, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যে কাজটা করেছি আমি এখানে হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এলো আমার কাজ। আংশিক ভগ্নাংশ যে করব তার প্রথম স্টেপের কাজ অপ্রকৃত থাকলে প্রকৃত করতে হবে। এরপরে দেখতেছি যে এখানে প্রকৃত আছে, ঝামেলা করিনি আমাদের, আর ভগ্নাংশ হরকে উৎপাদক করতে হবে, করেছি। এবার আমরা ধরি x + 2 বাই x - 4 × x - 3। এক্ষেত্রে তুমি আগে পরে লিখতেই পারো, যে উৎপাদক করার পরে তোমার ইচ্ছা আগে পরে লেখা যেতে পারে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের অভেদের পদ। আংশিক ভগ্নাংশের এই প্রতীকটা কেন ব্যবহার করা হয় সেটা আমরা জানি, এটাকে অভেদ বলা হয়, কারণ এর পরে যে পদগুলো আমাদের ফলাফলে আসবে সেই ফলাফলগুলোকে যদি আমরা সরল করি তাহলে ফলাফল এটাই আসবে। তার মানে ওই পদগুলোকে সরল ফল যেটা আংশিক ভগ্নাংশের মূল ভগ্নাংশের পদগুলো তাই, এজন্য এখানে অভেদ প্রতীক ব্যবহার করা হয়। এবার দেখবো যে আমাদের এখানে হরে কতগুলো গুণনীয়ক আছে। আমি নোট দিয়েছিলাম তোমাদের, নোটের সঙ্গে মিলাই লিখবো, যে মিলাই নিব যে স্যারের নোটের সাথে মিল আছে কিনা। দেখতেছি এখানে উৎপাদক আছে মাত্র 2টা, তাহলে নিশ্চিত আমার এখানে 2টা আংশিক ভগ্নাংশের পদ হবে। তাহলে এখানে পদ হবে, প্রথম পদের জন্য আমি দুটো দাগ দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দুটো দাগ দিলাম। তাহলে প্রথম পদে হরে যা আছে লিখে দেবো x - 4 x - 3। এই যে এই পদ দুটো আমি এখন লিখে ফেললাম। তৃতীয় নম্বরে নোট দিয়েছিলাম আমি যে প্রত্যেকটি পদে যে পদগুলো হবে, প্রত্যেকটি পদের চলকের সরাসরি ঘাত কত। এখানে x এর ঘাত কত 1, তাহলে এখানে একটা পদ হবে, তাহলে একটা পদ সে কে কনস্ট্যান্ট হবে, একটা পদ আসলে কনস্ট্যান্ট। এখানে x এর ঘাত কত 1, তাহলে এখানে আরেকটা কনস্ট্যান্ট পদ আসবে। যে পদটা একবার লিখেছো তাকে আর লেখা যাবে না। আর a b c দিতে হবে এরকম কোনো অর্থ নেই, তবে বড় হাতের অক্ষর দিতে হবে। এখানে p q r, তুমি x ও দিতে পারো, বড় হাতের অক্ষরে x দিতে পারো, y ও দিতে পারো, বড় হাতের অক্ষরে y দিতে পারো, এটা তোমার ব্যাপার, তবে অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে। এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবক সংখ্যা আকারে বের হবে এই মানগুলো আমাদের, তো এদিকে খেয়াল রাখবো। তাহলে আমাদের এখানে উৎপাদক আছে 2টা আংশিক ভগ্নাংশের পদ হলো। এইবার এটা হচ্ছে আমাদের মূল সে ভগ্নাংশটা, একে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন দেখতে হবে যে আমাদের কোন ভাবে এগোলে a এবং b এর মানটা আমি খুব সহজে বের করতে পারি, কোন ভাবে এগোলে সেটা আমাকে খেয়াল করতে হবে। তো আমরা দেখতেছি যে ভগ্নাংশগুলোকে যদি আমরা ভ্যানিশ করতে পারি তাহলে খুব দ্রুত আমরা a এবং b এর মানের কাছে পৌঁছাতে পারবো বা স্ট্রেট লাইন হবে। আমরা জানি যে কোনো ক্যালকুলেশন ভগ্নাংশ ছাড়া যদি সরল লেখার হয়, সরল মান হয়, ভগ্নাংশ ছাড়া যদি স্ট্রেট মান আসে, ভগ্নাংশ ছাড়া মান যদি আসে তাহলে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়। এজন্য আমরাও যে কাজটা করি যে ভগ্নাংশের হরগুলোকে ভ্যানিশ করি। তাহলে প্রত্যেকটা হর ভ্যানিশ হবে কোন কাজটা করলে, তখন আমরা মূল ভগ্নাংশের দিকে তাকাই যে আমাদের মূল ভগ্নাংশে কি আছে। দেখো আমাদের মূল ভগ্নাংশে আছে x - 4 আর x - 3।
তাহলে এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস থ্রিকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে যদি আমি মূল ভগ্নাংশে ভ্যানিশ করার জন্য এই মানটাকে ভ্যানিশ করি, তাহলে প্রত্যেকটা পদে, উভয় পক্ষের প্রত্যেকটি পদে লবে, দেখো এটা হরে আছে, তাহলে লবে আমি এই মানগুলো গুণ করব। তো যেটা করতেছি আমরা, এক নংকে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই। এই গুণটা কেন করব? এই গুণটা করব ভগ্ন অংশকে এই ভ্যানিশ করার জন্য, ভগ্ন অংশ রাখবো না তাই। তাহলে আমি যদি এখন এখানে গুণ করি, এর সাথে এবং বির সাথে গুণ করি, কাকে গুণ করব? মূল ভগ্নাংশে যে মানটা ছিল উপরে, এখানে উপরে গুণ করব, এখানে উপরে গুণ করব, এখানে উপরে গুণ করব। এই বেসিকটা আমাদের অনেক শিক্ষার্থী বোঝে না। তো আমি একটু যদি তোমাদের বোঝাতে চাই যে গুণটা আসলে কিভাবে করি, আমি এটাকে একটু রিপিট করতেছি, এখান থেকে নিয়ে যাচ্ছি, এখানে মনে করে এইভাবে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে আমার x প্লাস টু ছিল, আমি গুণ করতেছি উপরে x প্লাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি, এটা নিচে তো ছিল এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি নিচে ছিল। এরপর এখানে আংশিক ভগ্নাংশের পদ দিয়েছি আমরা, তাহলে a ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ফোর আছে প্রথমটাই। আবার এখানে b ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি, আর নিচে ছিল হচ্ছে আমার এক্স মাইনাস থ্রি, নিচে ছিল আমার এইটা। তাহলে আমি যেটা লিখলাম বোর্ডে, তো যেটা বোর্ডে লেখা হলো, দেখো প্রত্যেকটি পদের যে মানটা গুণ করেছি আমি লবে, এক্স মাইনাস ফোর কেটে গেল, এক্স মাইনাস থ্রি কেটে গেল, এখানে এই দুজনের সাথে কেটে গেল। তাহলে এই পাশে থেকে যায় এক্স প্লাস টু, এই অবেদ চিহ্ন, এই পাশে থেকে যাচ্ছে a ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর, এটা থেকে যাচ্ছে। আমরা কোনো মুখস্থ বিদ্যা করার চেষ্টা করব না, বাস্তবতা দিয়ে শিখতেছি আমি। তোমরা অনেকে এগুলো পারো, বেশ ইজি কিছু অঙ্ক ছিল, মানে খুবই সহজ। দেখো প্রত্যেকটি পদের লবে আমি গুণ করেছি এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি দ্বারা, করলে ইকুয়াল এর পাশে থেকে যাচ্ছে আমার এক্স প্লাস টু, আর এর পাশে a ইন্টু এক্স মাইনাস থ্রি আর বি ইন্টু এক্স মাইনাস ফোর। কিভাবে a ইন্টু এটা এবং বি ইন্টু এটা আসে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তবে এখন আমরা কিছু যৌক্তিকভাবে শেখার চেষ্টা করব, সহজ করে, এর থেকে আরো বেশি সহজ করে এখন মনে রাখা যায় কিভাবে। যেটা শিখলাম এটা আছে কিভাবে করা যায় সেটা, আর লিখবো কিভাবে সেটা পরীক্ষার হলে দ্রুত করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করি আমরা, এই এক্স মাইনাস ফোর দ্বারা আমরা দুটো পদকেই কেটে ফেলি। তাহলে এ পাশে তো উপরে গুণ করলে কেটে যাচ্ছে দুটো লব এবং হরে, তাহলে এ পাশে থেকে যাচ্ছে আমার এক্স প্লাস টু, এই অবেদ চিহ্ন, এই এক্স মাইনাস ফোর দ্বারা যদি তুমি এই দুটো পদকে ভাগ করো, কোনটা থেকে যাচ্ছে? এ মাইনাস থ্রি, তাহলে এ ইন্টু এ মাইনাস থ্রি, এ ইন্টু এক্স মাইনাস থ্রি। আবারও বলতেছি, এই পদের হরে যা থাকবে, হরের মান দ্বারা এর হরকে ভাগ করবা, বলে যা থেকে যাবে তার সাথে এর গুণ, সহজ কথা। প্লাস এখানে হরে আছে এক্স মাইনাস থ্রি, এই মানটা দ্বারা একে ভাগ করো, তাহলে এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, তাহলে কি থেকে যাচ্ছে? বি ইন্টু এক্স মাইনাস ফোর থেকে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? এই হর দ্বারা একে ভাগ করলে যা থেকে যাবে তার সাথে এর গুণ, এই হর দ্বারা একে ভাগ করলে যা থেকে যাবে তার সাথে বি এর গুণ, গুণ করলে আমরা যে রাশিটা পেলাম এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নম্বর রাশি। এখন 1 নম্বর রাশিটা আমার মূল রাশি ছিল, এখানে a এবং b এর মান বসালে আংশিক ভগ্নাংশ পাওয়া যাবে। আর 2 নম্বর রাশি থেকে আমার a এবং b এর মানটা বের করতে হবে। সে আর b এর মানটা কি করে বের করব? আমি তোমাদের একটা নোট দিয়েছিলাম, কিন্তু নোটটা ছিল যে a এবং b এ মানে ধ্রুবক পদের কিছু নির্দিষ্ট মানের জন্য, চলকের কিছু নির্দিষ্ট মান, চলক কিন্তু x, তাহলে x এর কিছু নির্দিষ্ট মানের জন্য দেখো b ভ্যানিশ হবে, x এর একটা নির্দিষ্ট মানের জন্য a ভ্যানিশ হবে। তাই বলা হয়েছিল নির্দিষ্ট মান, এখানে সহগ সমীকৃত করা লাগতেছে না। যদি কেউ বলে যে স্যার এখানে সহগ সমীকৃত করে অঙ্ক করা যাবে না, হ্যাঁ এখানেও সহগ সমীকৃত করে অঙ্ক করা যাবে। এখানেও যদি কেউ ax মাইনাস 3a প্লাস bx মাইনাস কত 4b লিখে সেখান থেকে x এর পদগুলোকে কমন নিয়ে সহগ সমীকৃত করে তাও তার অঙ্ক হবে। আবার যদি ওটা একটু সময় বেশি লাগে আর এটা সময় কম লাগে, যদি তোমার এই সুযোগ থাকে, কখনো খেয়াল করে শুনবো, যদি কখনো আমার সুযোগ থাকে যে a এবং b এর একটা মান অন্তত আমি বের করতে পারতেছি, তবে অবশ্যই সেই কাজটা আমি আগে করে নিব, a এবং b এর একটা মান আমি বের করে নিব। তাহলে আমরা দেখতেছি যে 2 নম্বরে যদি আমরা x এর জায়গায় যদি 4 বসাই, তাহলে এই b এর পদটা ভ্যানিশ হয়ে যায়। দেখো x এর জায়গায় 4 বসালে 4 4 0, তাহলে b এর পদটা ভ্যানিশ হয়ে গেল, কিন্তু এই এর পদটা কিন্তু তখন থেকে যায়, এরকম হবে নিশ্চিত, থেকে যাবে একজন, এর পদটা থেকে গেলে এর মানটা তুমি পেয়ে গেলে। এই মান কিন্তু উভয় পক্ষে বসাতে হবে। তাহলে আমি এই মানগুলো একটু উপরে বসাই, তাহলে দেখতে সুবিধা হবে। 2 নংয়ে পর্যায়ক্রমে x সমান 4,3 বসিয়ে পাই। পর্যায়ক্রমে দিলাম কেন? যে
একবার যদি এখানে আমি x এর মান 4 বসাই তাহলে b ভ্যানিশ হয়ে গেলে এর মানটা পাবো, আবার একবার যদি এখানে x এর জায়গায় আমি 3 বসাই তাহলে a ভ্যানিশ হয়ে যাবে, b এর মানটা পাবো। তো যেহেতু আমি দুটোই জেনে গেছি যে কারে কারে বসালে ভ্যানিশ হয়ে যায়, তো আমরা একবারে কাজটা সেরে নিয়েছি কাজ কম করার জন্য। এখন বসাও। অতএব প্রথমে যেটা করতেছি আমরা, তাহলে x এর জায়গায় প্রথমে বসাবো 4, তাহলে 4 + 2, এই যে x এর জায়গায় 4 বসাচ্ছ, 4 + 2 এই মানটা আমরা এখন বসাচ্ছি। বসানোর পরে যেটা লিখতেছি দেখো, লেখার পরে এইবার আর x এর মান ধরে নিয়েছে নির্দিষ্ট, এবার আমরা অভেদ চিহ্ন আর দিব না, সমান চিহ্ন দেব। এইবার দেব a * x এর জায়গায় বসিয়েছো তোমরা 4 - 3 প্লাস b এর মানটা দেখো 0 হয়ে গেছে, b * 4 - 4। এটা আমরা লিখতে বলি না কখনো শিক্ষার্থীদের, আমরা বলি এটা তো 0 হয়ে গেছে, তুমি একবারে 0ই লিখে দাও। এমনকি তোমাদের বইতেও 0 লেখা আছে এই পদগুলোতে। এই যে মানগুলো বসিয়েছে, ওই মানগুলো বসানোর পরে তোমাদের বইতে দেখবা যে একবারে 0 বসানো আছে। টোটালি ওর উপরে আর অ্যানালাইসিস করেনি, তোমাদের বইতে এই কাজগুলো করেছে, মানে আমার থেকেও অনেক কম করেছে, মানে আমি যে পরিমাণ করতেছি তার থেকে অনেক বেশি ফাঁকি দিয়েছে তারা, এই আর কি। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম 4 4 কেটে গেল, তাহলে এখান থেকে যাচ্ছে তোমার 6, আর এই পাশে থেকে যাচ্ছে তোমার কেটে গেলে থাকে 0, তাহলে 4 - a, তাহলে অতএব a ইকুয়াল পেলে তোমরা 6। আবার তুমি বসাবে 3, তাহলে x এর জায়গায় তুমি 3 বসাচ্ছ, তাহলে 3 + 2, এখানে যেহেতু বসানো লাগতেছে না, 0 কিভাবে হয় আমরা এখন জানি। আর এখানে তোমরা b এর জায়গায় বসাচ্ছ হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4, তাহলে এই পাশ থেকে যাচ্ছে আমাদের 3 আর 2 হচ্ছে 5, আর ওই পাশে পাচ্ছি আমরা চলে গেলে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র -b, 4 3 - b থেকে যাচ্ছে, তাহলে অর্থাৎ b ইকুয়াল পেলাম হচ্ছে -5, b এর মানটা আমরা -5 পেয়েছি। তো শিক্ষার্থীরা এর মান পেয়েছো 6 আর b এর মান পেয়েছো হচ্ছে -5। এই 6 এবং -5 তোমার ইকুয়েশনে এই 1 নম্বরে বসিয়ে দিলেই তোমার ফলাফল সমাধান হয়ে গেল। এই 1 নাম্বার ছিল আমাদের এইটা, এখানে এর জায়গায় বসাবো হচ্ছে তোমার 6 আর b এর জায়গায় বসাবো, এখানে প্লাস চিহ্ন না দিয়ে একবারে মাইনাস চিহ্ন দিয়ে b এর জায়গায় বসাবো 5, তাহলে আমার আংশিক ভগ্নাংশ কমপ্লিট। তো আমি কি লিখব, 1 নং এ a ও b এর মান বসিয়ে পাই। তাহলে 1 নাম্বারটা আমার কি ছিল, 1 নাম্বারটা ছিল হচ্ছে আমাদের x + 2 বাই হচ্ছে x - 4 * x - 3, আংশিক ভগ্নাংশের সে তিনটা দাগ, এর মানটা পেয়েছো 6 বাই হচ্ছে x - 4, আর এখানে একবারে মান বসাচ্ছি b এর মান -5, তাহলে এখানে -5 বসালে আরেকটা লাইন করা লাগবে, তো একবারে দিয়ে দিচ্ছি আমরা 5 বাই হচ্ছে আমাদের x - 3। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। এই হলো একটা মানে সমাধান। তাহলে আমরা যে ফলাফলটা বের করলাম এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, একটা অঙ্ক শিখলাম, খুব সহজ একটা অঙ্ক ছিল আমাদের। এরপরে আমরা আরেকটা অঙ্ক শিখবো ইনশাল্লাহ, একটু জটিল অঙ্ক বলে আমরা যেগুলো জানি একটু সেগুলো শেখার চেষ্টা করব। তোমাদের বইয়ের কিছু কাজের অঙ্ক আছে দেখো, তো আমরা এখন একটা কাজের অঙ্ক পছন্দ করতেছি যেন তোমাদের বোঝাতে সুবিধা হয়। তোমাদের বইয়ের 60 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা, এখানে নিচে হোল স্কোয়ার আছে, আবার একটা ঘাত দ্বিঘাত আছে। তো আমরা এই অঙ্কটা এখন করব, 60 পৃষ্ঠার কাজের 6 নম্বর একটা অঙ্ক। এই অঙ্কটার মাধ্যমে আমরা আমাদের টোটাল বেসিক যে ধরনের বেসিক আছে সকল বেসিক আমরা আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। টু এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এই অঙ্কটার মাধ্যমে অনেক বেসিক জানা যায়। আমরা এখন এটার বেসিকটা শিখবো ইনশাল্লাহ। দেখো এখানে যে অঙ্কটা আমি লিখেছি এর ভিতরে একটা স্কোয়ার আছে, তার আবার হোল স্কোয়ার আছে। আর যদিও আমাদের এখানে উৎপাদক করে দেওয়া আছে, আমরা দেখতেছি কতগুলো উৎপাদক এখানে আছে। তো এখানে উৎপাদক দেখতেছি আছে 2টা, আর এ হলো একটা, 3টা উৎপাদক এখানে অলরেডি আমাদের উৎপাদক করা আছে। তাহলে আমরা এখন যে কাজটা করবো, যেহেতু উৎপাদক করা লাগতেছে না, এবং আরেকটা বিষয় দেখতেছি এখানে এক্স স্কোয়ার, তার এক্স স্কোয়ার হয় 4, তার আবার 5 উপরে এক্স, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশেই আছে। তো
তাহলে অনেকগুলো কাজ এখানে করে দেওয়া আছে, বাকি কাজগুলো শেখার জন্য করতেছি আমরা। প্রথমে লিখবো ধরি 2x বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। আংশিক ভগ্নাংশের প্রথম যে বেসিক শিখেছিলাম আমরা, যে আমাদের এখানে উৎপাদক কয়টা আছে, হরে উৎপাদক করতে হবে, উৎপাদক করা আছে, এখানে হরে উৎপাদক আছে 3টা। তাহলে প্রথম যে কাজটা, আমি 3টা পদ আগে এখানে লিখে রাখি তোমাদের জন্য। এ হলো 1টা, এলো 2টা, এলো 3টা, 3টা হবে নেট সেট। আবারও বলতেছি, দেখো আমি 3টা পদ এখানে লিখেছি, 3টা পদ এখানে হবে, এটা নেট সেট, 3টা পদ হবে আমাদের। জায়গা কম নিলাম, 3টা পদ হবে 1, আর এর ভিতরে আছে দেখো ওই যে এই ঘাতের জন্য 2টা। তাহলে কিভাবে পদগুলো 3টা হবে সেটা দেখি। প্রথমে এক্স প্লাস 1, ওতে একাই আছে। এবার এখানে আছে দেখো, এখানে একটা বেসিক শিখার আছে, একই মানে দেখো দুটো, সর্বোচ্চ ঘাত 2, তাহলে সর্বনিম্ন ঘাত সহ একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস 1, আবার এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। খেয়াল করো, তার মানে হচ্ছে এই যে মানটা দেখতেছি আমরা, এর হোল স্কোয়ার আছে এটা। তাহলে হোল স্কোয়ার থাকলে ওই যে মানটা, তার নিচের মানটা সর্বোচ্চ ঘাত মানে হোল স্কোয়ার হওয়ার আগে যেটা ছিল সেটা, আর হোল স্কোয়ার দিয়ে লিখবো হচ্ছে আরেকটা। এটা বিশেষ খেয়াল রাখতে হবে আমাদের, তাহলে আমাদের বিষয়গুলো জড়তা থাকবে না, আমরা এগুলো ভালো করে শিখে নিতে পারবো, আমাদের অসুবিধা হবে না। যেমন তোমাদের বইয়ের 59 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে, উদাহরণ 29, সেখানে সেম বেসিকের একটা অঙ্ক আছে, তবে সেটা থেকে এটা আরো একটু পদ বেশি আছে, এই জন্য আমি এটাকে পছন্দ করে নিয়েছি। সেখানেও দেখো এইভাবে লেখা আছে, হোল স্কোয়ার থাকলে যে মান, যে কাজটা করতে হয়, তার নিচের ঘাত সহ আর সর্বোচ্চ ঘাত সহ, এটা পদ্ধতি করা নিয়ম, এভাবে তোমাকে ভাঙতে হবে। এখন খেয়াল করো পরের বেসিকটা, এখানে এক্স এর ঘাত আছে 1টা, এখানে এক্স এর ঘাত হচ্ছে 1, তাহলে এখানে আংশিক ভগ্নাংশের একটা পদ হবে। এখানে এক্স এর ঘাত হচ্ছে 2, সরাসরি ঘাতের কথা বলা হয়েছে, এখানে এক্স এর ঘাত সরাসরি 2, তাহলে এখানে দুটো পদ হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স আর ধ্রুবক একটা পদ হবে। তাহলে এক্স স্কোয়ার তো আমার এখানে ছিল, তাহলে নেই, এই দুটো পদ আমার এখানে হবে, এক্স এবং ধ্রুবক পদ। তাহলে এ আমি নিয়েছিলাম, তাহলে হবে বিএক্স প্লাস হচ্ছে সি, এক্স আর একটা ধ্রুবক পদ এখানে লিখতে হবে। এইবার সি পর্যন্ত আমি পৌঁছে গিয়েছি। আমি আবার তোমাদের বলতেছি, আমি যে নোটটা দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম সরাসরি, হোল স্কোয়ার কিন্তু নয়। দেখো এখানে চলকের সরাসরি ঘাত কিন্তু এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এর উপরে এসে পড়বে না, এই স্কোয়ারটা এর উপরে এসে পড়বে না, এখানে শুধুমাত্র এই স্কোয়ারটার উপরে ডিপেন্ড করবে। তাহলে এখানে স্কোয়ার আছে 2টা, তাহলে এখানেও 2টা পদ হবে। তাহলে 2টা পদ কি হবে, এক্স আর ধ্রুবক পদ হবে। তাহলে সি পর্যন্ত নিয়েছিলাম আমরা, তাই নিলাম ডিএক্স প্লাস হচ্ছে ই। একটা পদ সবসময় কনস্ট্যান্ট ফ্রি থাকবে, তার সাথে কোনো চলক থাকবে না শেষ পদটা। তাহলে আমরা এখানে যে আংশিক ভগ্নাংশটা পেয়েছিলাম, এখানে দেখতেছিলাম 3টা হরে পদ ছিল, আমাদের এখানেও 3টা আংশিক ভগ্নাংশের পদ হয়েছে। পদগুলো কিভাবে লিখতে হবে আমি তোমাদের আরেকটু শিখাই। যদি তোমার কখনো এরকম থাকতো এক্স কিউব প্লাস 1, তাহলে উপরে তখন আমরা এরপরে মনে করো আমি লিখলাম তোমাদের বোঝানোর জন্য, আমার আরেকটা পদ আছে এখানে, এখানে মনে করো কিউব ছিল, কিউব, তাহলে কি লিখতাম, স্যারের কাছে প্রশ্ন, যদি স্যার কিউব থাকতো তাহলে কি লিখতাম, তাহলে আরো একটা পদ লিখতাম এক্স স্কোয়ার প্লাস 1, তখন হোল কিউব দিতাম এখানে। খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে এর নিচের ঘাত ছিল সেই মানটা, তারপরে স্কোয়ার, তারপরে কিউব, কিউব পর্যন্ত গিয়েছি আমরা, তখন এখানে কি লিখতাম, ই পর্যন্ত লেখা হয়ে গিয়েছিল, তাহলে এফ এক্স প্লাস হচ্ছে জি, এভাবে লিখতাম। তার মানে হচ্ছে সর্বোচ্চ ঘাতের মান যদি বেশি থাকে তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করব যে তোমরা এই বিষয়টার উপরে তোমাদের ধারণা ক্লিয়ার করে নিয়েছো। তাহলে স্কোয়ার পর্যন্ত ছিল, তাহলে আমাদের এই আংশিক ভগ্নাংশের 1 নম্বর ইকুয়েশনটা আমাদের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেল, আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। এইবার আমাদের ওই উদ্দেশ্য একটাই, হরকে ভ্যানিশ করা। তাহলে এখানে মূল ভগ্নাংশের হরে কি আছে আমি তোমাদের নোট দিয়েছিলাম একটু আগে। তাহলে 1 নংকে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে এই মানটা যদি আমি এখানে গুণ করি তাহলে সম্পূর্ণটুকু কেটে যাবে, এ পাশ থেকে যাবে তোমার শুধুমাত্র 2x, অবেদ চিহ্ন দিলাম। এই x প্লাস 1 দ্বারা এদেরকে ভাগ করো, আমি আবারও সহজ করে শিখিয়েছি তোমাদেরকে, x প্লাস 1 দ্বারা এই পদগুলোকে ভাগ করো, তাহলে থেকে যাবে কি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এইবার এই প্লাস চিহ্ন দিয়ে bx প্লাস c আগে লিখে নিবা, bx প্লাস c ইন্টু, এবার এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা এই দুটো পদকে ভাগ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা যদি দুটো পদকে ভাগ করি তাহলে প্রথমত থেকে যাচ্ছে আমার x প্লাস 1,
আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভিতরে দুইটা আছে, একটা কেটে যাচ্ছে আরেকটা থেকে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমি কিন্তু আবারও বলতেছি আমরা এই মানগুলো দ্বারা এখানে 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 গুণ করেছিলাম, কাটাকাটির পরে যা থেকে যায় তাই লিখতেছি, কিন্তু সেটা অনেক লং পদ্ধতি, শর্টকাট ভাবে কিভাবে করা যায় তাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। যে এখানে এই এক্স প্লাস ওয়ান দ্বারা যদি একে কেটে দেওয়া হয় তাহলে এটা থেকে যায়, এর সাথে এর গুণ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা যদি আমরা এই দুটো পদে যে কোনো কাটি, যা থেকে যাবে তার সাথে এর গুণ, আবার এক্স, এবার এখানে ডিএক্স প্লাস হচ্ছে ই, এটা আগে লিখে নিলাম। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দ্বারা যদি এটাকে আমরা মূল ভগ্নাংশকে ভাগ দিই তাহলে থেকে যাবে এক্স প্লাস ওয়ান, তার সাথে এটার গুণ হবে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আমি যে ইকুয়েশনগুলো তোমাদের এখানে লেখার চেষ্টা করলাম, এই ইকুয়েশন থেকে তোমাকে দেখতে হবে যে তুমি কোনোভাবে একটা কনস্ট্যান্টের মান বের করতে পারতেছো কিনা, তোমার অঙ্ক তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে। কোনোভাবে একটা কনস্ট্যান্টের মান বের করা যায় কিনা, তাহলে খুব সহজে তুমি মানগুলো বের করতে পারবে। আমাকে আরেকটা বেসিক শেখানো না শেখালেই নয়, যদি কখনো এরকম থাকতো এক্স কিউ প্লাস ওয়ান যদি থাকতো তাহলে কি লিখতাম, এরকম প্রশ্ন আসতে পারে। এক্স কিউ প্লাস ওয়ান যদি থাকতো তাহলে এখানে এক্স এর পদ ততগুলো হতো, তার মানে হচ্ছে তখন এখানে যদি এটা যদি আমার একটা মূল একটা ভগ্নাংশ যদি এরকম হয় যে এ 2x বাই আছে এক্স কিউ প্লাস ওয়ান এরকম আছে, তাহলে প্রত্যেকবার এখানে মনে করো এরকম আছে, এর সাথে এক্স এক্স আছে, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে এর পদ হবে কয়টা, এখানে আছে দুইটা আর একটা, তাহলে প্রথম পদে হচ্ছে এক্স, দুইটা, তিনটা, চারটা, কেন সরি 1 2 3টা হবে। দেখো এখানে এক্স স্কোয়ার, স্কোয়ারের জন্য হচ্ছে দুইটা পদ আর এইটা, তাহলে প্রথম পদ এক্স, তাহলে এসে এ, এরপরে এক্স কিউব প্লাস ওয়ান, তারপর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারের জন্য দুটো উৎপাদক হবে। এখন এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব যদি থাকে এক্স কিউব, আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী আমার বেসিকগুলো একবার খেয়াল করে তার রিপিট করার দরকার হয় না, মানে আমার মনে হয় না যে তার কাছে আমার কাছে প্রশ্ন করার সুযোগ থাকে, এজন্য আমার কাছে কেউ প্রশ্ন করুক বা এখানে ওইভাবে প্রশ্ন করার যেহেতু সুযোগ নেই কারো, সেক্ষেত্রে তোমরা যেভাবে করতে পারো যে আলোচনাগুলো একটু খেয়াল করলে তাহলে এই সমস্যাগুলো আমার মনে হয় না যে কারো আর সমস্যা হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি আর কি। তো এখানে এক্স কিউব আছে, এক্স কিউবের পরে এক্স স্কোয়ার এক্স, তারপরে থাকে ধ্রুবক পদ, তাহলে এখানে এক্স কিউব থাকলে তার পরের পদ থেকে যাচ্ছে এই তিনটা এক্স স্কোয়ার এক্স আর ধ্রুবক, তাহলে এখানে কি লিখবো আমরা বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখানে এবার ডি পর্যন্ত চলে গেছে, এবার ডির পরের থেকে লিখবো এক্স কিউব আছে, এই স্কোয়ারের উপর ডিপেন্ড করবে না, তো ডি পর্যন্ত চলে যায়, তাহলে কি লিখবো আমরা ডির পরে আছে ই এক্স স্কোয়ার প্লাস এফ এক্স প্লাস হচ্ছে জি। আমার মনে হয় যে এরকম মান যদি থাকে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না, সকল বেসিকগুলো আমি দেখানোর চেষ্টা করলাম, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে সকল বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যাই হোক, এখন 2 নম্বর থেকে দেখতেছি যে এই উৎপাদকের যে পদগুলো এবং এই যে পদগুলো এর ভিতরে এই পদটা কমন আছে, এই পদটা এবং এই পদটা দুইটা রাশির ক্ষেত্রেই কমন আছে। এই 2 নম্বর সমীকরণে এর ভিতরে x প্লাস 1 আছে আর এর ভিতরে x প্লাস 1 আছে, তার মানে হচ্ছে আমি যদি এখানে x এর মানটা -1 বসাই আর তিনজনের যেহেতু গুণ সম্পর্ক তাহলে এই পদটা 0 হয়ে যাবে। একইভাবে যদি এখানে x এর মানটা -1 বসাই এর সাথে গুণ সম্পর্ক তাহলে এই পদটাও 0 হয়ে যাবে। আমি দেখো এর মানটা এই এ পদের মানটা আমি পেয়ে যাচ্ছি, মানে এ ধ্রুবকের অন্তত একটা ধ্রুবকের মান আমি পাচ্ছি। আমার কয়টা মান বের করতে হবে 1 2 3 4 5টা, 5টার ভিতরে আমার একটার মান বের করার সুযোগ আছে শক সমীকৃত না করে। আমি তারপরে এই কাজটা করব যে মানটা বের করার সুযোগ থাকবে সবসময়ের জন্য আমরা সেই কাজটা করব যে সেই মানটাকে আমি অবশ্যই বের করে নিব। তাহলে যেহেতু সুযোগ আছে আমার এর মানটা বের করা, তা আমরা লিখব 2 নং এ। এবার আর পর্যায়ক্রমে লিখতেছি না, কেন পর্যায়ক্রমে দেখো আর বাকিগুলোর মান বের করার কোনো সুযোগ নেই, বের করতে পারতেছি না, এজন্য লিখতেছি 2 নং এ x = -1 বসিয়ে পাই। তাহলে -1 যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি 2 × -1 দুইটা দাগ, এখানে আর ফলাফল কিছু থাকতেছে না, তাহলে a × সেকেন্ড ব্র্যাকেট -1 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 0 প্লাস 0। বিষয়টা কেমন দেখো, আমি এই পদে আর মান কিন্তু বসাচ্ছি না, কারণ এখানে x এর মান যদি তুমি -1 বসাও তাহলে কিন্তু তোমার গুণফল 0 হয়ে যাচ্ছে, এখানেও যদি তুমি x এর মান -1 বসাও তাহলে কিন্তু তোমার 0 হয়ে যাচ্ছে, তার মানে -1 বসালে ফলাফল 0। এজন্য আমরা আর -1 এখানে এই দুই পদে কোথাও বসালাম না, না বসিয়ে যে কাজটা করলাম এখানে -1 বসিয়েছি আর এখানে বসিয়েছি, কারণ আমার ফলাফল বের করতে হবে। তো এখানে যেটা পাচ্ছি -2 আর এখানে -1 কে হোল স্কয়ার করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর স্কয়ার করলে হয় 4, তাহলে 4a। তাহলে এই কল কত পাচ্ছ
অতএব এই ইকুয়াল হচ্ছে -2 ভাগ 4 আছে -1/2। তাহলে আমরা এর মান পেলাম 4 যদি এপাশে এসে ভাগ হয় -2 ভাগ 4, তাহলে এর মান পেলাম হচ্ছে -1/2। এই যে একটা এর মান আমরা বের করেছি, এটাও আমাদের এক ধরনের মূল অ্যাসেট, এটা আমার বেশ কাজে লাগবে এর মানটা -1/2 বের করার জন্য। তো শিক্ষার্থীরা আমরা অলরেডি একটা মান পেয়েছি, কিন্তু এই বাকি 4 জনের মান আমরা এখনো পাইনি। না পাওয়ার কারণে এই 2 নম্বর সমীকরণটা আমার আবার ইউজ করতে হবে। ইউজটা কি? এই 2 নম্বর সমীকরণ থেকে আবার এই যে সূত্র ভাঙতে হবে, সবগুলোকে গুণ করতে হবে, তারপরে আমার বাকি অংশে পৌঁছাতে হবে। তাহলে বাকি অংশটা আমি একটু তোমাদের এই পাশে করার চেষ্টা করতেছি, বা এখানে নিচে যদি এরপরে অংশটা করি, তার মানে হচ্ছে এই মানটা আমরা বের করে রেখে দিলাম যেহেতু জায়গা কম, এই জন্য আমরা এখান থেকে আবার করব যে এর মানটা -1/2 বের করেছি, আমি একটু লিখে রাখি ইকুয়াল -1/2, এটা আমরা বের করেছি। এটা তোমাদের খাতায় কিন্তু রেখে দিতে হবে, এরপর থেকে তোমরা এখান থেকেই করবা যে আবার 2 নং হতে পাই, এখান থেকে শুরু করতে হবে, এরপর শুরু করতে হবে। তো আমার জায়গার কম, তাই আমি না মুছে এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে আবার 2 নং হতে, কারণ এই মাঝখানে একটা পার্ট আমি করে এসেছি। তাহলে এই পাশে আমার আছে 2x, অভেদ চিহ্ন দিলাম, সূত্র ভাঙতে হবে আমাকে একে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে x4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 হলো। এইবার আগে bx প্লাস c রেখে দিলাম, bx প্লাস c রেখে দিলাম, x প্লাস 1 দিয়ে যদি এটাকে আমি গুণ করি, তাহলে x কিউব প্লাস হচ্ছে x, এইবার হচ্ছে প্লাস x স্কয়ার প্লাস 1 গুণ করা হলো, প্লাস এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে এই গুণটা আমরা পরের লাইনে গিয়ে করব, কারণ পরের লাইনে আমাদের কিছু গুণ বাকি আছে। dx প্লাস e ইন্টু x প্লাস 1 রেখে দিলাম। এরপরে আমাদের গুণ এই লাইনে গুণ কমপ্লিট হয়ে যাবে, বা 2x অভেদ চিহ্ন দিলাম, তাহলে a x4 প্লাস 2ax স্কয়ার প্লাস হচ্ছে a, এর কাজটা কমপ্লিট। এবার bx দিয়ে আমরা প্রথমে তিনজনকে গুণ করব, তাহলে bx যদি গুণ করি, তাহলে bx4, bx দিয়ে তিনজনকে গুণ করতেছি, প্লাস bx স্কয়ার প্লাস bx কিউব প্লাস হচ্ছে bx। আবার বলতেছি, bx দিয়ে x কিউবে গুণ করলে হয় bx4, bx দিয়ে x কে গুণ করলে হয় bx স্কয়ার, bx দিয়ে x স্কয়ার কে গুণ করলে হয় bx কিউব, bx দিয়ে 1 কে গুণ করলে হয় bx। এবার c দিয়ে গুণ করতেছো, c দিয়ে গুণ করলে হয় cx কিউব প্লাস cx প্লাস cx স্কয়ার প্লাস c। এবার এখানে dx দিয়ে গুণ করতে হবে, প্লাস dx দিয়ে তোমাদের খাতায় একবারে ধরবে না, হয়তো পার্ট করতে হবে। dx দিয়ে গুণ করলে হয় dx স্কয়ার প্লাস dx, আর ই দিয়ে গুণ করলে হবে ex প্লাস হচ্ছে ই। বিশাল একটা লাইন পেলাম আমরা, বেশ বড় হয়েছে লাইনটা। তো আমরা যেটা পেলাম, 2x রেখে দিয়েছি, এ দিয়ে আমরা গুণ করলাম, এখানে bx প্লাস c দিয়ে গুণ করলে এই রাশিটা দাঁড়ালো, dx প্লাস e ইন্টু x প্লাস 1 দিয়ে গুণ করলে এখান থেকে এটুকু দাঁড়ালো যে dx স্কয়ার প্লাস dx, আর ex প্লাস হচ্ছে ই। তো আমরা বেশ বড় একটা রাশি পেয়েছি। এইবার যে কাজটা আমরা করব, আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। তো আমরা x4 এর পদ আছে দেখতেছি একটা আর একটা, এই দুটো পদ থেকে আমরা x4 কে কমন নেব। তাহলে x4 কে কমন নিলে আমরা পাই হচ্ছে a প্লাস b। এরপরে হচ্ছে যাবো x কিউবে, x কিউবে আছে আমাদের একটা পদ আর একটা পদ, এই দুটো পদ আছে x কিউবের পদ, আর কোনো x কিউবের পদ নেই। তাহলে এই দুই পদ থেকে আমি x কিউব কে কমন নেব, তাহলে আমি x কিউব কে কমন নিলে পাচ্ছি হচ্ছে b প্লাস c। এবার x স্কয়ারে যাব আমি, আমার x স্কয়ারে আছে একটা পদ, আমি ছোট ছোট করে চিহ্ন বোঝাচ্ছি, এই একটা পদ, x স্কয়ারের পদ এখানে আছে, আর একটা পদ একটা পদ, সবগুলো পদ থেকে তুমি x স্কয়ার কমন নিচ্ছ। তাহলে এখান থেকে x স্কয়ার কমন নিলে থাকে 2a, এখান থেকে x স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে তোমার b, এখান থেকে x স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে c, আর এখান থেকে x স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে তোমার d। এবার x এর পদগুলো, এখানে x এর কোনো পদ নেই, x এর পদ নেই, এখানে x এর একটা x এর পদ আছে, তাহলে একটা x এর পদ আছে, একটা x এর পদ আছে, একটা x এর পদ, একটা x এর পদ, তাহলে তুমি x কমন নিলে, তাহলে তোমার থাকতেছে b প্লাস c প্লাস এখানে একটা x এর পদ d প্লাস হচ্ছে e। এবার দেখো কনস্ট্যান্টের পদ কোনটা কোনটা আছে, তাহলে কনস্ট্যান্টের পদ আছে একটা, কনস্ট্যান্টের পদ আছে আর 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 কনস্ট্যান্টের পদ আছে একটা, আর একটা কনস্ট্যান্ট পদ আছে একটা। তাহলে কনস্ট্যান্টের পদগুলো আমরা একবারে লিখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে a প্লাস c প্লাস e, এরা হচ্ছে এক দলে চলে গেল। তো শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে পদ হয়েছে কতগুলো, খেয়াল করো, একটা, দুইটা, তারপরে এটা মিলে একটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা অংশ হয়েছে আমাদের। 5টা অংশের সঙ্গে এই পাশে 5টা অংশের কম্পেয়ার করতে বলা হচ্ছে, খেয়াল করবো ভালো করে।
এই পাঁচটা প্রথমে x4 x স্কয়ার x3 x স্কয়ার x এবার কনস্ট্যান্ট। তো এই পাঁচটা পদের সাথে আমার বাম পক্ষে পাঁচটা পদকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করতে হবে যেহেতু আমার পাঁচটা পদের সাথে বাম পক্ষে পাঁচটা পদকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে আমরা এখন সহগ সমীকৃত করব। আমাদের লিখতে হবে উভয় পক্ষ হতে x4 x3 x স্কয়ার x এর সহগ ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই। এই ক্লাসটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটা খুব গুরুত্বের সাথে করবে তাদের অনেক বেশি বেনিফিট হবে, এটা আমি বিশ্বাস করি, এবং অনেক লাভবান হবে তারা। এই জন্য গুরুত্ব সহকারে ক্লাসটা আমরা বোঝার চেষ্টা করব সবাই। তাহলে x4 x3 x স্কয়ার উভয় পক্ষ হতে, কিন্তু উভয় পক্ষ হতে এখন x4 এর কোনো পদ এই পাশে নেই, তাহলে কি লিখবো আমরা? এর মানটা ইকুয়াল এই পাশে যেহেতু নেই তাহলে 0। এখন এই জন্য আমরা সেই মানটা সেভাবে লেখার চেষ্টা করব। তাহলে আমি একটু লেখার চেষ্টা করি। যদি x4 এর পদ এই পাশে নেই তাহলে a প্লাস b ইকুয়াল কি লিখবো? অতএব a প্লাস b সমান 0। x3 প্লাস x3 এর পদ এ পাশে নেই, এ পাশে শুধু x এর পদ আছে, তাহলে b প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এইবার x স্কয়ার এর কোনো পদ এ পাশে নেই, এ পাশে শুধু x এর পদ আছে, তাহলে এই তিনটাও ইকুয়াল 0। তাহলে 2a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল হচ্ছে 0। কেউ নিচ দিয়ে বরাবর লিখতে পারো। এরপরে হচ্ছে x এর পদ দেখো এবার আছে, যাক x ইনটু এর মান আছে আমাদের কত আছে? x এর সাথে এখানে 2 আছে, তাহলে 2 ইকুয়াল ওইটা লিখবো আমরা। তাহলে b প্লাস c প্লাস d প্লাস e ইকুয়াল হচ্ছে 2। এরপরে কনস্ট্যান্টের কোনো পদ নেই, তাহলে কনস্ট্যান্ট ইকুয়াল হচ্ছে 0 হবে। তাহলে a প্লাস c প্লাস e ইকুয়াল হচ্ছে 0। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমার পদ হয়েছে কয়টা? 1 2 3 4 5, পাঁচটা অংশ আমাদের এখানে হয়েছে। পাঁচটা অংশ থেকে তোমার যে কাজটা এখন করতে হবে a b c d এর মান পর্যন্ত বের করতে হবে। দেখো অঙ্ক করলে কি সুবিধা হয়, দেখো এখানে এর মান তুমি বের করে রেখে আসছিলে, এখন যদি তুমি এখানে এর মানটা মাইনাস হাফ বসাও তাহলে বির মান পাচ্ছ প্লাস হাফ, বির মানটা যদি এখানে তুমি প্লাস হাফ বসাও তাহলে সির মানটা পাচ্ছ মাইনাস হাফ। তাহলে এ বি সির মান পেয়ে গেলে তাহলে এখানে এ বি সির মান বসালে ডির মানটা তুমি পেয়ে যাচ্ছ। আবার এখানে দেখো তোমার যে কাজটা এ বি সি ডির মান বসালে ইর মানটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আর তোমার, অথবা তুমি এ আর সির মান বসালে তুমি এখান থেকে মনে করো ইর মানটা বের করবে না, তুমি এখানে এ আর সির মান বসালে ইর মান 0। কেন? এর মান প্লাস হাফ, সির মান মাইনাস হাফ, মাইনাস হাফ প্লাস হাফ বসালে ইর মান দেখো 0 হয়ে যাচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে যেটা দেখতেছি আমাদের এখান থেকে আমাদের মানগুলো বের করা খুব ইজি হয়ে যাচ্ছে। তো আমরা এখন যে কাজটা করব যে এগুলোকে আমরা লিখবো যে এ ইকুয়াল মাইনাস হাফ হলে a প্লাস b ইকুয়াল 0, বা মাইনাস হাফ প্লাস b ইকুয়াল হচ্ছে 0, বা b ইকুয়াল হচ্ছে কত? হাফ। বির মানটা পেলাম। তারপরে হচ্ছে b প্লাস c এর মান, b প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তো এক্ষেত্রে b ইকুয়াল হাফ হলে লিখবো b ইকুয়াল হাফ হলে কি পাচ্ছ? হাফ প্লাস c ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব c ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ। c ইকুয়াল আমরা মাইনাস হাফ পাচ্ছি এক্ষেত্রে, c ইকুয়াল মাইনাস হাফ। দেখা যাচ্ছে না? অতএব c ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ। এইবার c ইকুয়াল মাইনাস হাফ যদি আমরা এখানে বসাই, এ আর সির মান যদি বসে তাহলে ইর মানটা পেয়ে যাচ্ছি আমরা। ইর মান পেলে একটু সুবিধা আছে যে এখান থেকে তাহলে ইর মানটা পেয়ে গেলাম, তাহলে আমার বাকি থাকবে শুধু ডির মানটা, তাহলে এখানে বসালে আমি ডির মানটা পেয়ে যাব। তো যাই হোক আমি যেহেতু করে দিচ্ছি তাহলে সবগুলোই করি। তাহলে সি ইকুয়াল যদি আমরা বসাই, যে মনে করো আমরা এই সহজ সমীকরণে বসাবো, আমরা ডির মানটা বের করবো, তাহলে আগে এইটাই বের করবো। এ ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ, সি ইকুয়াল হচ্ছে মাইনাস হাফ হলে এই সমীকরণে বসাচ্ছি আমরা, তাহলে মাইনাস হাফ প্লাস ই ইকুয়াল হচ্ছে 0। আমরা জানি মাইনাস হাফে একটা ফুল 1 হয়, তাহলে ই ইকুয়াল হচ্ছে 1। অতএব ই ইকুয়াল তোমরা এখান থেকে পাচ্ছ মাইনাস হাফ, তাহলে মাইনাস 1 হচ্ছে, ওই পাশে গেলে হচ্ছে 1। তাহলে এখানে যদি এখন বি সি ডির মান ইর মান বসিয়ে দাও তাহলে ডির মানটা তোমরা এখান থেকে পেয়ে যাবে।
তো আমাকে একটু মুছতেই হচ্ছে, তা নাহলে ডির মানটা এখানে বের করতে পারতেছি না আমি। তাহলে আমরা যেটা এখানে করতেছি যে বি ইকুয়াল হাফ, সি ইকুয়াল মাইনাস হাফ, আর ই ইকুয়াল 1 বসিয়ে পাই, বা 1 হলে পাই, এটাও লিখতে পারো। তাহলে আমরা এখানে বসাচ্ছি, তাহলে হাফ মাইনাস হাফ প্লাস ডি, আর এখানে হচ্ছে তোমার প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2 আছে আমাদের এই পাশে 2। তাহলে এখান থেকে যে ফলাফলটা আমরা এখানে পাচ্ছি, দেখো এই হাফ হাফ কেটে যায়, তাহলে ডি ইকুয়াল পাচ্ছ তোমরা 1, ডি ইকুয়াল পেয়েছো 1। তো শিক্ষার্থীরা অঙ্ক কিন্তু সলভ হয়ে গেছে। এবার এখানে মানগুলো বসাতে হবে, এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান বসানোর পরে যে ক্যালকুলেশনটা, যে লাইনটা দাঁড়াবে ওইটাই তোমাদের উত্তর। কেউ সরাসরি বসিয়ে রেখে দিতে পারো, বা বসানোর পর একটু সাজিয়ে গুছিয়ে লিখতেও পারো, লিখলে বেশি ভালো দেখা যায়। তা আমরা যেটা পারলাম এখান থেকে সেটা হচ্ছে কিভাবে মানগুলো বের করা হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো আমি আশা করি যে আংশিক ভগ্নাংশে আল্লাহর রহমতে তোমাদের অনেকগুলো বেসিক শেখানো হলো। তোমরা এখান থেকে তোমাদের খুব কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবা ইনশাআল্লাহ।